এটার ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র এসএসসি এইচএসসি পর্যন্ত না, এটা কিন্তু আমরা দেখি জবের ক্ষেত্রেও। সরকারি জবে বিসিএস এর যে টেমপ্লেট, এটাও কিন্তু এখনো পর্যন্ত বলতে গেলে 60-70% কিন্তু মুখস্থ বিদ্যার নির্ভরই। এখনো পর্যন্ত আমরা কিন্তু এই যে যে এক্সাম সিস্টেমটা, আমরা সামহাও সারা দেশেই কোথাওই, সেটা ব্যাংক পরীক্ষা বলেন বা বিসিএস পরীক্ষা বলেন বা সরকারি অন্যান্য পরীক্ষা বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন, একেবারে প্রাইমারি থেকে এই পর্যন্ত কোথাওই এক্সাম সিস্টেমটা আসলে ওইরকম কোনো ভালো করা কেন গেল না, এইটা নিয়ে একটা আমার কাছে মনে হয় যে যৌক্তিক একটা প্রশ্ন করা যেতেই পারে। কারণ স্বাগত জানাচ্ছি আমাদের ওহি পৃথিবীর 26তম পর্বে। আজকে বরাবরের মতোই আমি আছি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। তো রাব্বি ভাই, আজকে আমরা আলাপ করি হচ্ছে এডুকেশন সিস্টেম নিয়ে। আমাদের দেশে আসলে বাচ্চা কাচ্চারা এডুকেশনের বিভিন্ন ধরনের স্ট্রিমে কিন্তু হচ্ছে যে আমরা পড়াশোনা করি। কেউ আছে নর্মাল কনভেনশনাল যে সিস্টেম আছে আমাদের প্রেসক্রাইবড, সেই সিস্টেমে হচ্ছে পড়াশোনা করে। কেউ কেউ আছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, কেউ আছে মাদ্রাসা মিডিয়ামে পড়াশোনা করে। আবার একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু ভাগ হয়ে যায়, দেখেন যে অনেকে আবার পলিটেকনিকেও পড়াশোনা করেন, আবার কেউ কেউ হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসেন। তো এই যে আমাদের অনেক ধরনের পড়াশোনার সিস্টেম আছে, এবং এইগুলোর যে রেজাল্ট দেওয়ার যে ব্যবস্থাটা, এই সমস্ত কিছু নিয়েই আমরা আজকের আলাপ আলোচনাটা করি। তো চলেন, বলেন আপনার কি মতামত। বাংলাদেশে আজকে তো এইচএসসির রেজাল্ট দিল, তো হচ্ছে সেটা নিয়েই আমরা শুরু করি। এইচএসসির রেজাল্ট সকালে উঠেই দেখলাম পাশের হার 58.83%, যেটা আমার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে। কারণ আমরা যখন এসএসসি এইচএসসি পাশ করছি, ওই সময় পাশের হার থাকতো 25 থেকে 30-35% মধ্যে, কিংবা এট বেস্ট মেবি লাস্ট 15 ইয়ার্স আগেও যদি আপনি দেখেন, হয়তো বা 40% আশেপাশে এরকম একটা গড় থাকতো। আর আপনি যদি 2020 থেকে 2024 পর্যন্ত পাশের হারটা দেখেন, তাহলে মানে আপনি একটু অবাকই হয়ে যাবেন। যেখানে কোভিড এর সময় অটো পাস দিয়ে দিছে 100%, তারপরে বছর 90%, 80%, 75% এরকম একটা মানে রেট ছিল। সো আমাদের বেসিক্যালি আসলে যেটা হচ্ছে, আমি মনে করি এই যে পাশের হার যদি বাড়ায়, আমরা তো চাই সবাই পাশ করুক, সবাই ভালো করুক, সবাই এগিয়ে আসুক। কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যদি তারা প্রপারলি পাস করে না আসে, তাইলে কি হবে? এই যে গত 5 বছরে যে আপনি 80%, 90%, 100% পাস দিয়ে দিলেন, তারা কোনো না কোনো ইউনিভার্সিটি, কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করে আবার বেকার হয়ে যাবে। তার মানে বেকারত্বের সংখ্যাটা কিন্তু বাড়ছে। কারণ হচ্ছে এই যে লাস্ট 5 ইয়ার্স এ যারা অটো পাস বা কোনোভাবে পড়ালেখা করে এরকম একটা পাশের মধ্যে দিয়ে চলে আসছে, তারা এই ইমপ্যাক্টটা কিন্তু সামনে পড়বে, এবং কারেন্টলি এই ইমপ্যাক্টটা পড়তেছে। যে আপনার হচ্ছে শিক্ষিত অনেক, কিন্তু হচ্ছে চাকরি নাই। তো আপনাকে এডুকেশন সিস্টেমটা ওইভাবে আসলে গড়ে তুলতে হবে। আর সাক্ষরতা আসলে যদি বলি, আমাদের দেশে সাক্ষরতার হার আমি দেখলাম মেবি 77 এরকম কিছু একটা শো করতেছে। সো সাক্ষরতা বলতে আসলে কি বুঝায়? এখানে আমি যেটা মনে করি, ২ টা বিষয় আছে। একটা হচ্ছে ফাংশনাল লিটারেসি, আরেকটা আছে ডিজিটাল লিটারেসি। এখন আমরা হচ্ছে কি, এখন ডিজিটাল যুগে এসে ফাংশনাল লিটারেসির পিছনে না গিয়ে ডিজিটাল লিটারেসির পিছনে বেশি দৌড়াচ্ছি। আপনি দেখবেন ক্লাস 5, 8 পাস করা বা স্কুলে পড়ে, তারা ডিজিটাল বিষয়ে অনেক বেশি জানে। কারণ তাদের ওই আগ্রহটা গ্রো করছে। কিন্তু যেই বস্তুনিষ্ঠ যে পড়ালেখা, যে ফাংশনাল যে লিটারেসি, আপনাকে জানার যে বিষয়টা, ওই জায়গায় কিন্তু তাদের ঝোঁক নাই। তারা জানতে চায় না। এখন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, এই যে আপনি বললেন পাস করার পরে কে কোথায় যাবে, কে কোথায় পড়বে, এই জিনিসটা আমাদের সময় তো ইন্টারনেট ওইরকম ছিল না। আমরা হয়তোবা বড় ভাই কিংবা অনেক মেন্টরস যারা ছিল আমাদেরকে হয়তো দিক নির্দেশনা দিত, তাদের থেকে জানতাম আসলে এসএসসির পরে এইচএসসি, তারপরে এইচএসসির পরে আমি আসলে আমার মানে কোন স্ট্রিমে আমি পড়ালেখা করব,
সেটাই করতে গেলে কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলো আসলে আমাদের ডিসকাশনের মাধ্যমে জানতে হইতো, কিন্তু এখন কিন্তু আপনার সব অনলাইনে হয়ে যাচ্ছে। মানুষজন আরো সহজ হয়ে গেছে, সবকিছু কিন্তু জানতে পারে, সবকিছু বুঝতে মানে কেউ কারো থেকে জিজ্ঞেস করে বের করতে হয় না, কিন্তু এই জিনিসটা আপনার চোখের সামনে এমনিই চলে আসতেছে। তো দিন দিন সময় আহ, মানে আমার মনে হচ্ছে কঠিন হচ্ছে, কারণ হচ্ছে ওই সময় আহ পাশ করার পরে সবারই টার্গেট থাকতো সরকারি একটা ইউনিভার্সিটিতে কিভাবে চান্স পাওয়া যায়, সেটার জন্য আবার প্রিপারেশন নিতে হতো বা প্রিপারেশন নিতে, এখনো যে নেয় না আমি তা বলবো না, কিন্তু এখন মানুষের মাথায় এটাই থাকে যে সরকারিতে চান্স হইলে হবে, না হইলে আমি প্রাইভেট ইউনিভার্সিটি তো আছেই, কিংবা বাইরে চলে যাব। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো টেনশনই নাই, তারা ভাবে যে আমার জাস্ট এইচএসসি টা পাশ করতে পারলেই হয়েছে, আমার একটা পাসপোর্ট করব আর আমি বাইরে গিয়ে বাইরে পড়ালেখা করব। তো বাইরে পড়ালেখা করলেও আমি আসলে কতটুকু শিক্ষা নিয়ে বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে কি আমি হিমশিম খাচ্ছি কিনা, আমার এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাকে ওইভাবে তৈরি করতেছে কিনা, আমার এই এই বিষয়গুলো একটু মনে হয় আমাদের। তবে হ্যাঁ, গত 5 আগস্টের পরে এসএসসি রেজাল্টটাও যেটা দেখলাম, মোটামুটি এই জায়গাটায় আমার মনে হয় সরকার ভালোভাবে কাজ করছে। এবং আজকে এইচএসসি রেজাল্টেও আমার কাছে এই রিফ্লেকশনটাই আসছে যে হ্যাঁ, রেজাল্ট এরকমই হয়তো বা হবে যে 40-50% বা 60% ম্যাক্স। কারণ হচ্ছে দেখেন, এসএসসি পাশ করাটা যতটা ইজি, এইচএসসি পাশ করাটা কিন্তু ততটা ইজি না। আপনি নিজেও এটা ফিল করছেন হয়তো, বা আমি নিজেও যেটা মনে করি যে এইচএসসি তে সময় পাওয়া যায় খুব কম, প্লাস সিলেবাস থাকে অনেক। এবং নট অনলি মানে এসএসসি তে যেমন একটা বইয়ের ইয়া থাকে যে এই বইগুলো থেকেই আসবে কোয়েশ্চেন বা এই বইগুলো পড়লেই হয়ে যাচ্ছে, কিন্তু এইচএসসি তে কিন্তু এক একটা সাবজেক্টে 3-4টা 5-7টা রাইটার থাকতো। তা আমি কোন রাইটারটাকে ফলো করব, কোন কোয়েশ্চেনটা আসবে, মানে আপনাকে আপনার টেকনিক্যালি আপনাকে সাউন্ড হইতে হবে। আপনি এরকম না যে আমি 5-7টা কোয়েশ্চেন মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবো। আপনাকে জানতে হবে এই বইতে এই কোয়েশ্চেনটা নাই, এই বইতে এই থিমটা নাই, তাইলে এই থিমটা জানার জন্য আমাকে আরেকটা বই ফলো করতে হচ্ছে। তার মানে আমরা যখন একটা সাবজেক্ট পড়তেছি তখন 2-4টা বইকে আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। সো এইচএসসি আসলে পাশ করা অতটাও সহজ না, যতটা আমাদের 2020 থেকে 2024 পর্যন্ত রিফ্লেক্ট করছে যে 90%-80% পাশ করে যাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক আর কি। না, এইখানে হচ্ছে আমি একটা অ্যাঙ্গেল থেকে আলাপ করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের পড়াশোনার যে সিস্টেমটা, এইটা অনেকটা মনোলিথিক। সেটা আমি যেই সাবজেক্টেই বলি না কেন, ধরেন যে আমরা কনভেনশনাল মেথডটা নিয়েই বলি, ধরেন যে আমরা বাংলা মিডিয়াম স্কুলে আমি পড়াশোনা করেছি। তো সেখানে আমার হয়তো হচ্ছে যে যে কয়টা সাবজেক্ট ছিল, হয়তো বাংলা, ইংলিশ, সামাজিক বিজ্ঞান, তারপরে সাধারণ গণিত, উচ্চতর গণিত অবশ্য মানে আমার 9-এ আসার পরে হয়েছে। তারপরে হচ্ছে ধর্মশিক্ষা, সাধারণ বিজ্ঞান, এই যে সাবজেক্টগুলা, প্রত্যেকটা সাবজেক্টেই শুধুমাত্র হচ্ছে যে যেইভাবে গাইড করা যে হ্যাঁ এইভাবে এইভাবে আমি পড়লাম, এইভাবে এইভাবে আমি পরীক্ষা দিলাম, এইভাবে এইভাবে আমি পাশ করলাম। কিন্তু আমার কাছে আমি কিন্তু বাইরের কয়েকটা এডুকেশন সিস্টেম আমার দেখার সৌভাগ্য হয়েছে, সেখানে কিন্তু আমার কাছে মনে হলো যে না, এইখানে শুধুমাত্র এই যে মনোলিথিক সিস্টেমে কিন্তু পড়াশোনা হয় না। একটা স্টুডেন্টকে তাকে বিভিন্ন ধরনের লিটারেচার পড়তে উৎসাহ দেওয়া হয় এবং তাকে সেটা নিয়ে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে তাকে একটা নিজস্ব মতামত দাঁড়া করানোর বিষয়ে তাকে উৎসাহ দেওয়া হয়, যাতে করে সে নিজে, যেহেতু এই একটা মতামত তাকে দাঁড়া করাতে হবে, সেই জন্য সে অনেকগুলো লিটারেচার পড়ে। সামহাও আমরা হচ্ছে যে মনে করছি যে না, আমাদের একটা টেক্সট বুক আছে, ওইটা আমি পড়া শেষ করলাম, তারপরে আমার জ্ঞান অর্জন হয়ে গেল, আমি সেটা দিয়েই পরীক্ষা দিব এবং সেভাবেই আমার রেজাল্ট আসবে। কিন্তু সব দেশে কিন্তু এরকম সিস্টেম না। বিশেষ করে আপনি যদি সিঙ্গাপুর বা ফিনল্যান্ড, যেসব দেশে আমরা উন্নত ব্যবস্থা দেখি, তো আমাদের দেশ রাতারাতি এরকম হয়ে যেতে পারবে এটাও আমি রিকমেন্ড করছি না, কিন্তু আমাদের গ্রাজুয়াল কিছু চেঞ্জ দরকার। যেইখানে হচ্ছে যে আমাদের এখন সোশ্যাল মিডিয়া বলেন, বিশেষ করে টিকটক বা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্টের যত প্ল্যাটফর্ম আছে, এগুলো আসার ফলে আমাদের বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি যে আমি তো লেখাপড়া করছি টাকা পয়সা ইনকামের জন্যই,
তো আমি সেইখানে যদি শর্ট ফর্ম কন্টেন্ট করে আমি কিছু টাকা আর্ন করতে পারি, বিশেষ করে হচ্ছে যারা একটু অসচ্ছল পরিবার থেকে আসেন, বিশেষ করে গ্রাম পরিবার থেকে, দেখবেন যে এদের ভিতরে কিন্তু এই ধরনের একটা ট্রেন্ড অনেক বেশি আর কি। এবং যেটার কারণে হচ্ছে কি যে তারা পড়াশোনার বিষয়ে খুব বেশি একটা মনোযোগী না। তো তারা হচ্ছে যে বইটা কিন্তু আসলে একটা শর্ট সিলেবাস, আপনার একটা সাবজেক্টের উপরে একটা বই দিয়ে তো আপনি সীমাবদ্ধ নলেজ নিয়ে আসলে জীবন পার করে দিতে চাইলে পার করে দেওয়া যায়, কিন্তু সেটা তো আসলে আপনার শিক্ষার আহ, একটা নির্দিষ্ট যে একটা গণ্ডি থাকা উচিত, বা আপনি যে শিক্ষাটা পরিপূর্ণভাবে গ্রহণ করছেন, আপনি এক জীবনে তো একটা সাবজেক্টে সব কিছু জেনে যাওয়া সম্ভব না, কিন্তু আপনাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত তো অ্যাচিভ করতে হবে, যেটা দিয়ে আপনি আপনাকে ওই সাবজেক্টের উপরে আপনি একটা ভালো দক্ষতা অর্জন করতে পারেন। এইটা একটা বিষয়। দ্বিতীয়ত আসি হচ্ছে আমাদের যে এভালুয়েশন সিস্টেম, আমরা হচ্ছে যে পরীক্ষার খাতায় নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিয়েই হচ্ছে যে আমাদের ওইখানে এভালুয়েশনটা হয়। আসলে এই জায়গাটাতে একটা বড় ফ্ল আছে কি, আপনি কিন্তু আসলে হচ্ছে যে ভালোভাবে যদি মুখস্থ করতে পারেন বা আপনার যদি মেমোরি খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনি একটা সাবজেক্টে খুব বেশি ভালো বুঝেন বা না বুঝেন, এসএসসি এইচএসসি পর্যন্ত চাইলে কিন্তু আসলে হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে কেউ হচ্ছে যে পার হতে চাইলে হওয়া সম্ভব। এবং এটার ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র এসএসসি এইচএসসি পর্যন্ত না, এটা কিন্তু আমরা দেখি জবের ক্ষেত্রেও, সরকারি জবে বিসিএস এর যে টেমপ্লেট, এটাও কিন্তু এখনো পর্যন্ত বলতে গেলে 60-70% কিন্তু মুখস্থ বিদ্যার নির্ভরই। এখনো পর্যন্ত আমরা কিন্তু এই যে যে এক্সাম সিস্টেমটা আমরা সামহাও সারা দেশেই কোথাওই, সেটা ব্যাংক পরীক্ষা বলেন বা বিসিএস পরীক্ষা বলেন বা সরকারি অন্যান্য পরীক্ষা বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন, একেবারে প্রাইমারি থেকে এই পর্যন্ত কোথাওই এক্সাম সিস্টেমটা আসলে ওইরকম কোনো ভালো করা কেন গেল না, এইটা নিয়ে একটা আমার কাছে মনে হয় যে যৌক্তিক একটা প্রশ্ন করা যেতেই পারে। কারণ আপনি যখন বাচ্চাদের মধ্যে রেজাল্টের এই কম্পিটিশনে নামায় দিবেন, তখন আসলে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন মানে প্রতিযোগিতামূলক একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটা প্রতিযোগিতামূলক একটা, কি বলবো যে, খেলাধুলায় আমরা কি করি যে আমরা স্কুলের মাঠে যখন খেলাধুলা করি, তখন কি আসলে কেউ হারলো কেউ জিতলো এটা নিয়ে কি আসলে আমাদের কোনো আক্ষেপ থাকে? থাকে না কিন্তু। হারলেও আমরা জিতছি, জিতলেও আমরা জিতছি, এই টাইপের কিন্তু খেলা হয়। মানে যদি না আমরা যদি মানে বড় বড় লিগ বা চ্যাম্পিয়নশিপের কথা না ধরে, স্কুলে আমরা ফ্রেন্ডলি যে খেলাগুলো খেলছি, এখানে তো হারা জেতা নিয়ে কোনো শত্রুতা তৈরি হয় না। কিন্তু আমাদের স্কুল সিস্টেমের এই রেজাল্ট সিস্টেমটা এমনভাবেই আমরা হচ্ছে যে তৈরি করে রাখছি, এইটা কেন জানি হচ্ছে যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হয়, সে কেন জানি হচ্ছে যে একটু নিজের মধ্যে আত্ম অহংকার থাকে, বা যে হচ্ছে যে একটু ব্যাক বেঞ্চার বা একটু খারাপ পারফর্মার থাকে, সে দেখা গেল যে অতটা ভালো, তাকে হচ্ছে যে আমরা রিকগনাইজ করতে চাই না, বা সামহাউ মানে আমরা কিন্তু এই রেজাল্টের বেসিসে কিন্তু মানুষকে হচ্ছে যে জাজ করি। কিন্তু এই এই যে যে বিষয়টা, এই জায়গাটাতে আমাদের মনে হয় যে একটা তো মেন্টালিটি ইমপ্রুভ করারও প্রয়োজন আছে, রেজাল্ট সিস্টেমেও আমাদের বা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতেও আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন আছে। এবং এটা করার কিভাবে সম্ভব, এইখানে কিন্তু এমপ্লয়মেন্টের একটা হচ্ছে বড় সুযোগ আছে। কোনটা কি আমাদের, আপনি দেখবেন যারা হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য কখনো ট্রাই করেছেন, তারা কিন্তু হচ্ছে যে মানে অবশ্যই এটা জানেন যে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউকেতে জব ক্লাসিফিকেশন কোড থাকে। আপনি হচ্ছে কোন সেক্টরে কাজ করতে চান সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটা জব ক্লাসিফিকেশন কোড সিলেক্ট করতে হবে, এবং সেইটার উপরে বেস করে আপনি ভিসা স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে জব ক্লাসিফিকেশন কোড, এটা কেন ইন্ট্রোডিউস করা হয়? কারণ হচ্ছে যে সরকার প্ল্যান করে যে আমার এই ক্লাসে আমার এই ধরনের দক্ষ লোক লাগবে। সেইটার জন্য কিন্তু দেখবেন যে ওই প্রত্যেকটা জব ক্লাসিফিকেশনের জন্য কোন কোন ধরনের ডিগ্রি অ্যালাউড, কোন কোন ধরনের সার্টিফিকেট অ্যালাউড, কোন কোন ধরনের কোয়ালিফিকেশন আপনার অ্যালাউড, হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট লাগবে কিনা,
সমস্ত কিছু কিন্তু এগুলো স্পেসিফাই করে দেওয়া থাকে। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা আছে কোনো রকম একটা, শুধুমাত্র হচ্ছে যে আম, কিছু দক্ষতা ভিত্তিক হচ্ছে যে আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে, কিন্তু একেবারে টাইটেল বেসড কিন্তু আমাদের কোনো ক্লাসিফিকেশন সিস্টেম নাই। তো এইটা না থাকার ফলে কি হচ্ছে, আহ, বাইরে হচ্ছে যে আমরা দেখছি যে যখন রেজাল্ট পাবলিশ হয়, সরকারের একটা প্ল্যান থাকে, ওকে আমি হচ্ছে যে ধরেন একটা ব্যাচের হয়তো টপ 5%কে আমি A+ দিব, তারপরের হচ্ছে হয়তো 15%কে আমি A দিব। এইভাবে কিন্তু হচ্ছে যে রেজাল্টটা আসে। এমন না কিন্তু যে আপনি 80+ পেয়ে গেলেন, তারপরে হচ্ছে যে আপনাকে সেইটার উপরে A+ দেওয়া হবে, ওই রকম না। স্কোরিং সিস্টেম আছে, এভালুয়েশন সিস্টেম ইন্টারনালি ম্যানেজ করা হয়, এটা ফ্যাকাল্টিটা ম্যানেজ করে, বাট কখনোই কিন্তু দেখবেন না যে হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্যালি যে এই বছর হয়তো হচ্ছে যে 100 জন পরীক্ষা দিছে, তার মধ্যে 5 জন হয়তো হচ্ছে ডিস্টিংশন পাচ্ছে, 10 জন হচ্ছে মেরিট পাচ্ছে, বাকিরা সবাই হচ্ছে পাস। এরকম হয়তো হয়তো দেখবেন তারা হচ্ছে যে একটা গ্রাফ করে, কিন্তু হচ্ছে যে এরকম পরের বছর গিয়েই ওই 5 জন কিন্তু 15 জন 20 জন ডিস্টিংশন হয়ে যাবে না। যেটা আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম প্রথম যখন আমাদের গ্রেডিং সিস্টেম চালু করা হলো, আমাদের মধ্যে একটা মনোভাব তৈরি হয়ে গেছে যে A+ পাওয়া বা গোল্ডেন A+ পাওয়াই মনে হয় বেস্ট একটা আমাদের অ্যাচিভমেন্ট। এবং দেখেন শুরুর দিকে এত কিন্তু হচ্ছে যে A+ পেত, A+ পাওয়াটা একটু কঠিন ছিল, এ পাওয়ার রেটও মোটামুটি ছিল। বেশিরভাগই হচ্ছে A-, B+, বা B+ তো তখন মানে হয়তো ছিল না, হয়তো সিডির পরিমাণটা একটু কম ছিল, বাট হচ্ছে A-, এই এই জায়গাটাতেই বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু পরিসংখ্যানটা ছিল। আস্তে আস্তে আমাদের এইটা কিন্তু মানে A+-এর পরিমাণ এত পরিমাণ বাড়া শুরু হয়েছে, আহ, এবং হচ্ছে যে সেটা কিন্তু খুব কোয়ালিটিফুল না। এখন আপনি বলেন যে আপনি একটা সারা দেশে এতগুলো মানুষ পরীক্ষা দেওয়ার পর আপনি কেন সবাইকে A+ দিবেন? সবাই কি একটা বছরে হচ্ছে যে এরকম সর্বোচ্চ অ্যাচিভ করতে পারে? এবং শুধুমাত্র এইটা দেওয়ার মাধ্যমে যেই পরিমাণ প্রতিযোগিতা তৈরি হয়েছে, যে না আগে একটা এক্সপেকটেশন ছিল যে না আমি মিডিয়াম স্টুডেন্ট, আমার রেজাল্ট হবে মিডিয়াম, আমি হচ্ছে যে আহ, হয়তো চাকরি, হয়তো এরকম হাই এন্ড আমার চাকরি আমি পাবো না, বা আমি হয়তো হাই এন্ড কাজ করব না, বা আমি হাই এন্ড লেভেলের ব্যবসা করব না, কিন্তু আমাকে সার্ভাইভালের জন্য আমি একটা যে বেসিক এডুকেশন দরকার সেই অনুযায়ী আমি এভালুয়েটেড হলাম। সেই অনুযায়ী হয়তো আমি A- বা বি পেতাম। পেলে হয়তো আমাকে আমি আমার মতো করে হচ্ছে যে ফিটিং কোনো জব খুঁজতাম, বা আমি হয়তো হচ্ছে যে লেবারিয়াস কোনো লাইনে যেতাম। এই ধরনের প্ল্যানিং কিন্তু হচ্ছে যে আমি রেজাল্ট পেলে আমি তখন ওই জব ক্লাসিফিকেশনের সাথে কানেক্ট করে আমি নিজেকে প্রস্তুত করার সুযোগ পেতাম। কিন্তু সবাই আপনি ধরেন যে আহ, যারা পাশ করতেছে তাদের 60-70%ই আপনি হচ্ছে যে A+ দিচ্ছেন, এই যে ট্রেন্ডটা ছিল, তাতে হচ্ছে যে তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়। তারা মনে করে যে না আমি তো হচ্ছে যে যোগ্য, আমি হচ্ছে যে সবার সাথে কম্পিট করতে পারি। এবং আলটিমেটলি হয় কি যে আমরা এরকমও দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে পাশ করে সম্পূর্ণ সিট পাওয়ার মতো স্টুডেন্ট পাওয়া যায় না। ঢাকা ভার্সিটিতে যতগুলো সিট অ্যানাউন্স করা হয়, অ্যাডমিশন টেস্টে এতজন পাশ করে না, এরকমও কিন্তু আমরা লাস্ট 3-4 বছরে দেখেছি। তাহলে কি, মানে আপনি A+ দিচ্ছেন ভুরি ভুরি, কিন্তু আসলে তারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট উতরানোর মতন কোয়ালিফিকেশনও তারা অর্জন করতে পারেনি। এরকম তো আমরা হচ্ছে যে অনেক জায়গাতেই দেখি যে বিভিন্ন টিভি চ্যানেলে যে আই এম GPA 5, এরকম কিন্তু হচ্ছে যে কিছু ভিডিও আমরা হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে যে ট্রল করি বা মিম তৈরি করি, কিন্তু এগুলো কিন্তু বাস্তবতা। আপনি একজন A+ পাওয়া স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের ইংরেজি যদি শোনেন, তাহলে আসলে ওই A+-এর ভ্যালুটা কি থাকে? দুইটা বিষয় এখানে বলতে চাই। একটা হচ্ছে গিয়া আমাদের সমাজের আসলে এটা আমার মনে হয় থিঙ্কিংটা সেট হয়ে গেছে যে প্রথমত যখন ক্লাস 8 থেকে 9-এ যায় তখন আহ, আপনি সায়েন্স নেবেন না কমার্স নেবেন না আর্টস নেবেন এটা নিয়ে একটা যুদ্ধ চলে।
তখন অনেকে আগে থেকে বলে দেয় সে ভালো স্টুডেন্ট, তার সায়েন্সে পড়া উচিত, সে খারাপ স্টুডেন্ট, তাকে আর্টসে পড়া উচিত। তো এই জায়গাটা আসলে কিভাবে তারা মানে ক্লাসিফাই করে এটা আমি এখনো পর্যন্ত বুঝি নাই। কারণ আমাদের দেশেই সম্ভবত সায়েন্সে পড়লে পরবর্তীতে আপনি যেকোনো অন্য ট্র্যাকে যেতে পারবেন, যেটা কিনা বাইরে কোথাও নাই। কারণ আপনি যে ট্র্যাকে পড়ে আসছেন, আপনি সেই ট্র্যাকের সাবজেক্টে পড়ালেখা করবেন। সেটা সায়েন্স এর যেকোনো সাবজেক্ট হতে পারে, কমার্স হলে কমার্সের বিভিন্ন সাবজেক্ট হতে পারে, আর্টস এর হলে আর্টস এর বিভিন্ন, মানে কোনটাকে ছোট করে দেখার তো সুযোগ নেই। কিন্তু আমাদের দেশে আমি একমাত্র দেখছি, যেটা আমাদের সমাজ থেকেই প্রচলিত, যে একটা ছেলে সায়েন্সে পড়লেই সে ভালো স্টুডেন্ট। এটা হলো মানে একদম মুখস্থ। সেকেন্ডলি হচ্ছে সে সায়েন্স থেকে ভালো রেজাল্ট করতে পারে না, আচ্ছা ঠিক আছে, সে আর্টস এর একটা সাবজেক্টে সে গিয়ে ভর্তি হচ্ছে বা কমার্সের একটা সাবজেক্টে গিয়ে ভর্তি হচ্ছে, সেখানে সে টপার হয়ে যাচ্ছে, সে ভর্তি পরীক্ষায় টপার হয়ে যাচ্ছে। কারণ তার আদার্স হয়তো বা কিছু নলেজ আছে যেটা দিয়ে সে তাদের সাথে কম্পিট করাটা তার জন্য ইজি হয়ে যাচ্ছে। কিন্তু এই সিস্টেমটাই আমার কাছে একটু মানে মনে হয় যে এখানে কোনো একটা কারেকশনের জায়গা আছে। এটা একটা গেল। দ্বিতীয়ত আরেকটা বিষয় ছিল, আপনি বলেন কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা এখন আমার মনে হয় আমাদের পড়ালেখার মানে জায়গাটাকে অনেকটাই নষ্ট করে ফেলছে। কারণ আপনি ওই যে বললেন যে অল্প সময়ে সে যখন টাকার ইনকাম করার সোর্সটা পেয়ে যায়, তার তো দরকার নাই। কারণ সে ছোটবেলা থেকেই জানে যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন সে পড়ালেখা না করে তার পড়ালেখা শেষ করার আগে গাড়ি ঘোড়া চড়তেছে তার নিজের ইনকাম দিয়ে। সেটা হোয়াটএভার যে কোনো ধরনের কন্টেন্ট হোক। মানে 95 to 99% কন্টেন্টে আসলে শিখার বা জানার কিছু থাকে না। বেশিরভাগই এন্টারটেইনমেন্ট থাকে। আর নাইলে সমাজে খুব বাজে কিছু জিনিস পরিবেশন করা হয় খুব সুন্দরভাবে, এবং মানুষজন ওইটাই দেখে, ওইটা দেখে এন্টারটেইন হয় এবং ওইটা থেকে তার কিছু ইনকাম হয়। সো কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাও আসলে এই যে টিকটক দিয়ে তো আমাদের মানে একদম এই যে আমাদের মানে কি বলবো, আন্ডার ক্লাস 9-10 বা 8 এই শ্রেণীটাকে পুরা ধ্বংস হয়ে গেছে। একবার আমি শুনছিলাম বাংলাদেশে টিকটক বন্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখলাম না, টিকটক চালু আছে। তো আসলে বন্ধ করলেও যে খুব একটা লাভ হবে তা না, কারণ তারা যারা এই কাজটা করতেছে তারা প্ল্যাটফর্ম কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজে নিবে। তো তারা পড়ালেখা বাদ দিয়ে পড়ালেখার ওই সময়টাকে তারা এই কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হয়ে যাচ্ছে। কারণ দেখতেছে যে এটার থেকে তার ইনকাম হচ্ছে। সো এই জায়গাটাও আমাদের বেসিক যেই মানে গ্রো করার যে জায়গাটা, ওই জায়গাটায় গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ সে যখন কন্টেন্ট ক্রিয়েশনে সময় দিচ্ছে, তার কিন্তু পড়ালেখায় সময় দেওয়ার সময় নাই। তাকে শুধু পড়তে হচ্ছে কি আমাকে পাস করতে হবে। সো একটা সার্টিফিকেটের জন্য আ খুব বেশি পড়ালেখা করার দরকার হয় বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আপনি বললেন যে মুখস্থ করে গেলেই এই কিছু থাকে সিলেবাস, এর মধ্যে কিছু মুখস্থ করলেই মোটামুটি পাস করে চলে যাওয়া যায়। তো ওই জায়গাটাই হয়তো কাজ করার জায়গা আছে যে না, ক্রিয়েটিভিটিটা বাড়াতে হবে। যে সে বই থেকে কি পড়লো, কি জানলো, এবং এর বাইরেও তার আসলে মানে জানার পরিধিটা কতটুকু, এবং সেটাকে জাজ করার একটা মানে প্রপার ওয়ে তৈরি করা। এমন না যে প্রশ্ন বইয়ে যেভাবে আছে ওইভাবে জাস্ট হুবহু আমি প্রশ্নপত্রে তুলে দিলাম, সে ওইটা মানে মুখস্থ করে গিয়ে ওইখানে অ্যান্সার করে দিয়ে 10 এ 10 পেয়ে চলে আসলো। এইটা আসলে এডুকেশন সিস্টেম হতে পারে না। সো এই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক জায়গা আছে আমার মনে হয়। না, অবশ্যই এইখানে হচ্ছে যে এই যে ক্রিয়েটিভিটি বাড়ানোর যে বিষয়টা আছে, এইখানে ওইটাই বললাম যে আমরা রাতারাতি তো অনেক কিছু সিস্টেম চেঞ্জ করতে পারবো না, কিন্তু সমস্যাটা হয় কি জানেন, আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা রিক্রুট হন, এনারা আমি ঠিক শিওর না যে ওনারা কোন ধরনের কোয়ালিফিকেশন টেস্টের মধ্য দিয়ে আসেন। কারণ আমি আমার লাইফে স্কুলে খুবই কম শিক্ষক পেয়েছি যারা আসলে পৃথিবী সম্পর্কে ধারণা তৈরি করার বিষয়ে আমাকে হেল্প করেছেন। আমি কিছু কিছু শিক্ষকের প্রতি আসলেই কৃতজ্ঞ, যে যারা আসলে আমাকে পড়ালেখায় ভালো হওয়ার থেকে সৎ মানুষ হওয়ার বিষয়ে উৎসাহ দিয়েছেন বেশি। তো আমি তাদেরকে আসলেই শ্রদ্ধা করে স্মৃতি নিবেদন করতে চাই। কিন্তু
বেশিরভাগ শিক্ষকের ক্ষেত্রেই কিন্তু আমি আসলে যেটা পেয়েছি যে তুমি এইটা পড়ো, এইভাবে পড়ো, পারলে শর্ট সিলেবাস করো, তারপরে হচ্ছে যে একটা মার্ক পাও, তুমি তো 80% পাইলেই হচ্ছে A+ পাচ্ছ। এই যে এই ধরনের একটা গাইডলাইন, এইটা কিন্তু আসলে একটা বাচ্চার মনস্তত্ত্বকে ধ্বংস করে দেয়। কারণ সে তখন মনে করে যে আমার লাইফে সব কিছু হবে হচ্ছে অ্যাচিভমেন্ট বেসড। আইদার আমার জন্য হতে হবে ডাক্তার, আইদার আমার জন্য হতে হবে ইঞ্জিনিয়ার। এখন হয়তো কিছু ডাইভার্সিফাইড প্রফেশন আমরা আস্তে আস্তে দেখছি। এবং হচ্ছে যেটা বললেন সায়েন্সের ক্ষেত্রে মনে করেন যে যেই বাচ্চাটা সায়েন্সে রিকমেন্ডেড না, তাকেও হচ্ছে যে আসলে হচ্ছে গার্ডিয়ানরা অনেক সময় চাপ দিয়ে বা বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে কিন্তু সায়েন্সে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন, অথবা হচ্ছে যে স্কুলে হয়তো অনেক সময় ঘুষ দিয়েও হচ্ছে যে সায়েন্সে ঢোকানো হয়েছে। এরকম নিউজও কিন্তু আমরা অনেক সময় পেয়েছি। এই জায়গাটাতে আমাদের একটু মেন্টালিটিটা আনতে হবে এইরকম যে না, বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি আসলে কি হতে চাও। এখন সে যদি হতে চায়, সে একজন ইকোনমিস্ট হতে চায়, ইকোনমিস্ট হতে গেলে আসলে হচ্ছে যে বেসিক্যালি সে হয় তাকে কমার্শিয়াল সায়েন্স অথবা হিউম্যানিটিস সায়েন্স এগুলো নিয়ে পড়ে আসলেও কিন্তু সে ইকোনমিক্সে পড়াশোনা করতে পারে। বাংলাদেশে হয়তো ল প্রফেশনটা আমরা খুব বেশি সম্মানের চোখে দেখি না, বাট বাইরে ল প্রফেশন কিন্তু খুবই প্রতিষ্ঠিত একটা প্রফেশন, এবং লয়াররা কিন্তু খুব দাপটশালী একটা ক্যারিয়ার আসলে হচ্ছে যে ওনারা রাখেন। বাংলাদেশেও আছেন, বাংলাদেশে একেবারে নেই এরকম সুযোগ আমি বলবো না। তো কেউ তো চাইলে লও পড়তে চাইতে পারেন। এখন লয়ের জন্য তো আসলে আপনি হিউম্যানিটিস পড়েই হচ্ছে যে সরাসরি যেতে পারেন। এখন আপনাকে বরঞ্চ ওইটা ভালোভাবে ট্রেন করবে। আপনি একটা সায়েন্সের সাবজেক্ট পড়লেন, সায়েন্সের সাবজেক্টে পড়ে ল পড়া যাবে না এটা আমি বলছি না। সব ডিসিপ্লিন থেকেই আসলে লতে আসা উচিত, কারণ বিভিন্ন ধরনের রেঞ্জের আমাদের কিন্তু হচ্ছে যে ডিসপিউট সমাধান করতে হয়, এটা একটা ধারণা। আবার সেম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এটা একটা খুবই প্রতিষ্ঠিত প্রফেশন, এবং এখানেও কিন্তু হচ্ছে যে টাকা পয়সার বিষয় আছে। এখন দেখেন, এতক্ষণ ধরে আমি যেই প্রফেশনগুলো বললাম এগুলো সবই হচ্ছে যে হাই ইনকাম পটেনশিয়ালের, আমি কিন্তু টাইটেলগুলো বললাম। কিন্তু একটা সোসাইটি থেকে আসলে সব হচ্ছে যে হাই ইনকাম প্রফেশনাল হলেই হবে? আমরা যদি হচ্ছে যে আমাদের মুচি যদি না থাকে, আমাদের যদি ময়লা কালেক্টর না থাকে, আমাদের যদি দোকানদার না থাকে, আমাদের যদি ডেলিভারি পার্সন না থাকে, আমাদের যদি রেস্টুরেন্ট ওনার না থাকে, বাজারের লোক না থাকে, এই লোকগুলোও তো আমাদের দরকার। এখন আমরা কি বলবো যে না, ওই লোকগুলোর আসলে পড়াশোনার দরকার নাই, কিন্তু তাদেরকে, হ্যাঁ, আমি বলছি না যে তারা একেবারে মেধার সর্বোচ্চ শিখরে গিয়ে তারপরে হচ্ছে যে বাজারে বসবেন বা ডেলিভারির কাজ করবেন, তাদের জন্যও কিন্তু হচ্ছে যে একটা ব্যবস্থা করা উচিত। এবং সেইটার কারণেই তাদের এই মনস্তাত্ত্বিক একটা সীমাবদ্ধতা বলেন বা যেটাই বলেন না কেন, এই জায়গাটাতে আমাদের আসলে উতরানোর প্রয়োজন আছে। কারণ আমি হচ্ছে যে A+ পেয়ে গেলে তখন আমার কাছে আসলেই কিন্তু মনে হবে যে না, আমি তো তাহলে হচ্ছে যে ভালো অ্যাচিভ করছি, আমি তো তাহলে ভালো একটা জবের জন্য ড্রাইভ দিব। তখন কিন্তু আমার আর মেন্টালিটি থাকবে না যে না, আমি তো হয়তো একটা মিডিল ক্লাস বা সেকেন্ড ক্লাস জবের জন্য ট্রাই করতে পারি, আমি হয়তো হচ্ছে যে টাইপিস্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, বা আমি হয়তো রিসেপশনের কাজ করতে পারি। কিন্তু এর মানে কিন্তু এই না এই ধরনের কাজ আম, বা এই ধরনের জব এই সোসাইটি থেকে চলে গেছে। কিন্তু হচ্ছে যে আপনি যখন জাজ করতেছেন, আপনি তাকেও A+ দিচ্ছেন। একজন রিসেপশনিস্ট, সেও একজন হয়তো দেখা গেল গোল্ডেন A+ পেয়েই সে রিসেপশনিস্টের কাজ করতে আসছে। একজন ইঞ্জিনিয়ার, সেও হয়তো গোল্ডেন A+ পেয়ে কাজ করতে আসছে। জিনিসটা কি আসলে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি একটু ডিপভাবে চিন্তা করেন, আসলে কি কানেক্ট হয়? আপনি কি হচ্ছে যে দুইজনের মেধাকে একই লেভেলে মাপতে পারবেন? একটা ইঞ্জিনিয়ারকে যতটা ইন্টেন্সিটি নিয়ে হচ্ছে কাজ করতে হয়, বা একজন ম্যাথমেটিশিয়ান বা একজন স্ট্যাটিস্টিশিয়ান সে যতটা অ্যাডভান্স ক্যাপাসিটির হচ্ছে যে ইন্ট্রোডাকশন সোসাইটিতে করে, সেইটা তো নিশ্চয়ই হচ্ছে, আমি কাউকেই ছোট করে বলছি না, কিন্তু একজন ডেলিভারি পার্সন সে কি আসলে তার মেধার অতটা ইন্টেন্সিটি সোসাইটিতে প্রকাশ করতে পারে? পারে না কিন্তু। তাহলে এই জায়গাতে আমাদেরকে কিন্তু একটু ক্লাসিফিকেশন করতে হবে, এবং রেজাল্টের ক্ষেত্রেও আমাদের ওই জায়গাটাতে
ডিফাইন করতে হবে যে আমাদের সরকারকে তো একটা প্ল্যান করতে হবে যে না আমার এতজন ডক্টর দরকার, এতজন ইঞ্জিনিয়ার দরকার। এখন আমি যদি সবাইকে হাইলি অ্যাচিভার বানায় দেই, সবাই তো তখন ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে। এত ডিমান্ড তো আমার সরকারের নাও থাকতে পারে বা আমার সোসাইটিতে নাও থাকতে পারে। তাহলে আমি যদি হচ্ছে যে এই রেজাল্টের মাধ্যমে একটা ক্লাসিফিকেশন তৈরি করে দেই, এটার মানে এই না যে আমি হচ্ছে যে একটা কাস্ট সিস্টেম করে দিচ্ছি যে না আপনি হাই অ্যাচিভার মানে আপনি ভালো, আপনি মিডিয়াম অ্যাচিভার মানে আপনি খারাপ। এই রকম আমি কিন্তু প্রপোজ করতে চাচ্ছি না। আমি প্রপোজ করতে চাচ্ছি হচ্ছে যে আপনি যখন একটা ক্লাসিফিকেশনের মধ্য দিয়ে যাবেন, তখন না মানুষের উচ্চাকাঙ্ক্ষার বিষয়টা তখন হচ্ছে যে একটু কন্ট্রোল করাটা সুবিধা হয়। কারণ আমি যখন হচ্ছে হাই উচ্চাকাঙ্ক্ষা করব, আবার আমার ওই জায়গাটাতে ক্যাপাসিটি থাকবে না, তখন হবে কি আমি না পারবো ওই জায়গায় যেতে, না পারবো আমি আমার কাজ নিয়ে আত্মসন্তুষ্টিতে থাকার বিষয়টা। আমাদের দেশে যে খুব হাইলি কম্পিটিটিভ সোসাইটি, আমরা কোনো বিষয়েই ধৈর্য ধরতে চাই না কেন জানেন? আমরা লাইনে দাঁড়াতে চাই না কেন জানেন? কারণ আমাদের মধ্যে সবসময় একটা অসন্তুষ্টি কাজ করে যে আমি তো এইখানের না, বা আমি তো এই জায়গা ডিজার্ভ করি না। এই যে যে অন্য মানুষের সাথে কম্পেয়ার করে যে না অমুকে ভালো আছে আমি তো ভালো নাই, এই যে যে কম্পেয়ার করাটা না, এইটা কিন্তু হচ্ছে যে রুট অফ অল ইভিলস। এখান থেকেই মানুষ আসলে ইয়ে হয়। এবং যেটার কারণেই হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে এত ডিমান্ড কেন বাড়ছে, কারণ হচ্ছে যে খুবই অল্প সময়ে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন, বা অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম এফোর্টে আপনি হচ্ছে যে মানে মানুষের কাছ থেকে দুইটা জিনিস পাচ্ছেন। একটা হচ্ছে যে আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, এটা খুবই হচ্ছে যে আপনাকে মানে আসলে ডোপামিন রিলিজ করবে। মানে ব্রেনের ভিতরে ডোপামিন এমন একটা কেমিক্যাল যেটা রিলিজ হলে মানুষ হচ্ছে স্যাটিসফ্যাকশন অনুভব করে। তো ওই টেকনোলজি মানে টেকনিক্যাল বিষয়ে আলাপ না করি, বাট এটা হয় যে মানুষ লাইক কমেন্ট শেয়ার এগুলো দিলে না তখন হচ্ছে যে মানুষের এটা ভালো লাগে যে না আমাকে তো মানুষ অ্যাপ্রিসিয়েট করছে। পাশাপাশি আপনি আর্নিংও করছেন। বাংলাদেশে বলেন এটা গ্লোবালি খুব বেশি জব কিন্তু আপনি হচ্ছে যে পাবেন না যে যেখানে আপনি একাধারে অ্যাপ্রিসিয়েশন পাবেন ম্যাস লোকজনের কাছ থেকে, আবার আপনি ভালো ইনকামও করতে পারবেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে এই জিনিসটা হয়, এবং এইটার কারণে আমাদের একটা সোশ্যাল বার্স্ট হয়েছে, যেইটার কারণে হচ্ছে যে সামহাও দেখেন যে একেবারে ঘরের গৃহিণী থেকে স্কুল গোয়িং বাচ্চারা পর্যন্ত আসলে হচ্ছে যে যে যেভাবে পারে সে সেইভাবে হচ্ছে ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করছে। এবং যেটার একটা খুবই রিসেন্ট উদাহরণ আমরা দেখি যে এই যে কেক বিক্রেতারা আগারগাঁওতে যেভাবে হচ্ছে যে একটা মানে কি বলবো যে ক্রাউড তৈরি করেছিলেন, এবং আলটিমেটলি হচ্ছে পুলিশের ইন্টারভেনশনে তো উঠাই দেওয়া হয়েছে। বাট দেখেন যে রিসেন্টলি একটা ছেলে সে কিন্তু হচ্ছে যে নেচে নেচে পুডিং বিক্রি করার বিষয়ে ওইখান থেকে ভাইরাল হয়েই কিন্তু তারপরে আস্তে আস্তে এই এই একেবারে হচ্ছে যে ফাইনাল পেরেক মারা আর কি, এরপরেই কিন্তু সব উঠাই দিল। তো যেখানে হচ্ছে যে মূল সমস্যাটা এখন শিক্ষকরা কেন আমাদেরকে ওই জায়গাটাতে নিতে পারতেছে না, কারণ শিক্ষক তো নিজেই কোয়ালিফায়েড না। বাংলাদেশের শিক্ষকতা পেশায় যেই পরিমাণ অ্যাচিভমেন্ট বা যেই পরিমাণ স্যালারি দেওয়া হয়, আমি বলছি না যে তাদেরকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে হচ্ছে যে একেবারে ল্যাভিশ লাইফস্টাইল দেওয়া প্রয়োজন আছে। কোনো দেশেই শিক্ষকতা সর্বোচ্চ উপার্জনকারী মাধ্যম হয় না। শিক্ষকতা একটা প্যাশনের বিষয়, কিন্তু কেউ যদি প্যাশনটা ফলো করতে চায় তাকে তো আপনাকে একটা ডিসেন্ট লাইফস্টাইল দিতে হবে। সে তো অন্তত ন্যূনতম বাজারের যে বেসিক জিনিস, তার সন্তান থাকে তাকেও তো মাছ গোশ সবজি এগুলো তো তার খাওয়াতে মন চায়। তো তখন হচ্ছে যে ওই শিক্ষকতা পেশায় দেখা গেল যে ওই সুযোগটা না থাকার কারণে তাকে তখন হচ্ছে যে আসলে বেশিরভাগ মানুষের প্রথম চয়েস থাকে আসলে অন্য অন্য চাকরিতে। হয়তো আমি খুব হাই ইনকাম কোনো চাকরিতে ট্রাই করব, এরকম একটা টেন্ডেন্সিতে থাকে। শিক্ষকতা পেশায় কয়জনে আসতে চায় আপনি দেখেন, এবং যারা আসেন তারা আসলে খুব কি কোয়ালিফাইড। আমি আমার নিজের চোখে বা নিজের কানে শোনা যে আমি এরকমও দেখেছি যে একজন খুব গর্ব করে বলতেছে যে ভাই আপনার ভাবি তো প্রাইমারি স্কুল নিবন্ধন পরীক্ষায় পাশ করে গেছে। তো আমি কংগ্রাচুলেশনস জানানোর পরে তো আমি বললাম যে তো
এখন যাক, তাহলে তো হচ্ছে যে ইয়েতে ভাবি যেহেতু কোয়ালিফাইড মানুষ, উনি হচ্ছে যে বাচ্চা কাচ্চা ভালো লেখাপড়া করাইতে পারবে। উনি তখন বলে কি, না না, ওইটা তো যাওয়া লাগবে না, মাসে একদিন যাবে, যে হচ্ছে অ্যাটেন্ডেন্স সাইন করে চলে আসবে। এই টাইপের কনভারসেশন আমার হয়েছে, এবং আমি আমার ধারণা যে বেশিরভাগ গ্রামের বেশিরভাগ স্কুলেই এই কালচারটা আছে। এখন ধরেন যে শিক্ষক হয়েই যার মধ্যে এইটুকু নৈতিকতা বোধ নাই, তাকে দিয়ে আপনি আসলে বাচ্চাদের ক্ষতি করা ছাড়া আপনি একটা সেকেন্ডের জন্য কোনো উপকার করাতে পারবেন না। সেই টিচার যতই ভালো শিক্ষক, মানে হয়তো জ্ঞান ওনার থাকতে পারে, কিন্তু যদি হচ্ছে যে টেন্ডেন্সি থাকে যে না আমার তো, আমি যেহেতু সরকারি ইয়ে করি, আমি যদিও হচ্ছে যে এই যে রিসেন্টলি কেউ হচ্ছে যে অফেন্ডেড ফিল করবে না, রিসেন্টলি এখন হচ্ছে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে একটা রিসেন্ট আমাদের আন্দোলন চলছে, বা এটা সরকারের সাথে নেগোসিয়েশন করছেন। কিন্তু হচ্ছে যে এই জিনিসটা আপনারাও আপনাদের নিজেদের প্রতি একটু খেয়াল রাখেন, যে আপনারা কি আসলে সেই যোগ্যতা বা সেই কোয়ালিফিকেশন ধারণ করেন কিনা। আপনারা আগে আমাদের জাতিকে ভালোভাবে গড়ে তোলার একটা নিয়ত নেন। হ্যাঁ, তখন হচ্ছে যে অবশ্যই আপনাদেরও হচ্ছে ডিসেন্ট লাইফস্টাইলের দরকার আছে। তো সব কিছুই এইখানে হচ্ছে যে একটা আসলে দুষ্টচক্র কাজ করে, যে আগে আমি সুবিধা বাড়াবো নাকি আগে হচ্ছে যে আমি শিক্ষকদের কাছ থেকে হচ্ছে কোয়ালিটি আশা করব। তো দুইটা জায়গাতেই এটা আমার কাছে মনে হয় যে সরকারের একটু প্ল্যানিং করা উচিত। যারা আসলেই হচ্ছে যে কোয়ালিফিকেশন রাখেন না বা সেই ধরনের যোগ্যতা রাখেন না, তাদেরকে নিয়ে সরকারের একটা আলাদা চিন্তা রাখা উচিত, এবং এই শিক্ষকতা পেশায় যেন হচ্ছে মানুষ আকৃষ্ট হয়, আসলে সত্যিকারের মেধাবীরা আকৃষ্ট হয় এবং পড়াতে আসে। বাইরে আমরা তো হচ্ছে যে আমি যখন হচ্ছে যে ধরেন আমার নাইনের কেমিস্ট্রি বইতে একটা কেস ছিল, হচ্ছে যে খুব সম্ভবত বোরন তত্ত্বের বিষয়টা, এবং বোরন ছিলেন হচ্ছে যে একজন হাই স্কুল টিচার। তো তিনি হচ্ছে হাই স্কুলে পড়াতে পড়াতে এরকম একটা থিওরি আবিষ্কার করেছেন, অথচ আমরা হচ্ছে যে আমাদের কি কোনো শিক্ষক স্কুলে এই ধরনের ক্যাপাসিটি রাখতেন? এই রকম কনফিডেন্স তো আসলে আমার মনে পড়ে না আর কি। বা আসলে ইভেন সর্বোচ্চ যে নামকরা যে ইনস্টিটিউশন আছে, ধরেন রাজুক উত্তরা মডেল কলেজ, বা হচ্ছে যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বা ভিকারুননিসা, সেই সব জায়গার শিক্ষক শিক্ষিকারাও কি হচ্ছে যে এইটুকু ক্যাপাসিটি রাখেন যে না, তারা নিজেরা হচ্ছে যে গবেষণা করে কিছু তৈরি করবেন যেটা আসলে বিশ্বকে নাড়া দেওয়ার মতো একটা কাজ হতে পারে। বিশ্বকে নাড়া দেওয়ার প্রয়োজন নেই, আপনি অন্তত আপনার জায়গা থেকে সৃজনশীলতাটা চালু করেন, সেই ক্যাপাসিটি কি রাখেন? এইটা আমি আমাদের শিক্ষক মণ্ডলীর কাছেও হচ্ছে যে প্রশ্ন রাখতে চাই, এবং সরকারের কাছেও রিকমেন্ডেশন দিতে চাই যে আমাদের দেশে আসলে ওই ধরনের সৃজনশীল শিক্ষক শিক্ষিকা নিয়ে আসেন, যারা আমাদের শুধুমাত্র পরীক্ষার খাতায় লেখার ভিত্তিতেই আমাদেরকে এভালুয়েট করবেন না, ওনারা আমাদেরকে সৎ হতে শিক্ষা দিবেন এবং জীবনমুখী শিক্ষা দিবেন। আমাদের শিক্ষার অনেক জায়গাতে গ্যাপ আছে, আরও অনেক কিছু নিয়ে আলাপ করার সুযোগ অবশ্যই আছে, বাট যেহেতু আমাদের এই পডকাস্টটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এই পর্যন্তই আমি আসলে শেষ করতে চাই। ওভারঅল তো আমাদের শুধু রেজাল্ট ভালো খারাপ দিয়ে হবে না। আমরা যদি আসলে কিছু না জানলাম কিন্তু আমার 2, 4, 8, 10টা সার্টিফিকেট থাকলো, আমি আসলে তো কিছু করতে পারবো না। আমি আহ মানে সমাজের জন্য কিছু করতে পারবো না, পৃথিবীর জন্য কিছু করতে পারবো না। আমার জাস্ট ওই সার্টিফিকেট গুলো দিয়ে আমি জাস্ট জব করতে পারবো, আমার হয়তো একটা ইনকাম সোর্স থাকবে, আমি চলাফেরা করতে পারবো। বাট আসলে আহ, মূল জায়গাটা এটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনি যেটা বললেন যে শিক্ষকদের আরেকটু সচেতন হতে হবে। আমাদের গভর্নমেন্টের যারা আছেন তারাও যদি এই সিলেকশনের জায়গাটাকে ঠিক করেন, আমাদের শিক্ষা নীতিমালাগুলো ঠিক করেন, এবং আমাদের এই যে সিলেবাস গুলো যে যে কেউ যেন শুধু মুখস্থ করে গিয়েই পাশ করে সার্টিফিকেটটা নিয়ে ফেললো, এই ধরনের সিস্টেম থেকে আমরা বের হয়ে আসতে পারি। ক্রিয়েটিভ বিষয়গুলোকে আরো কিভাবে মানে অ্যাড করা যায়, যেটা সে পরবর্তীতে মানে সে এখান থেকে পাশ করে শুধু সার্টিফিকেট না, তার ভিতরে একটা মানে
ভালো একটা শিক্ষা সে ধারণ করবে, সে যেটা দিয়ে সে পরবর্তীতে আরো ভালো কিছু করার সুযোগ থাকবে। সো ওইটাই আর কি আমরা আশা করছি, যেহেতু আমরা কিছুটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে, এসএসসির রেজাল্টও দেখলাম, এবার এইচএসসির রেজাল্টেও দেখলাম। সো আশা করছি, আশা একেবারে ছেড়ে দেওয়া যায় না, ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যাব, এটাই প্রত্যাশা। এই বলে শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। জি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।